রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটা বিরাট ধাক্কা খেলেন এবং একেবারেই তার মুখের ওপর কার্যত লাগাম টেনে দিল কলকাতা হাইকোর্ট। কি প্রসঙ্গে কোন প্রসঙ্গে সব সব বিস্তারে আজকের পর্বে বলবো, কিন্তু ভাবুন রাজ্যের প্রশাসনিক প্রধান তার মুখের ওপর লাগাম টেনে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে রাজ্যপালের ওপর একটা অভিযোগ এনেছিলেন এক তরুণী এবং তার সত্যতা প্রমাণ হওয়ার আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক নির্বাচন চলাকালীন মঞ্চের ওপর থেকে এবং নির্বাচন মিটে যাওয়ার পর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের দুজন এমএলএর শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি মন্তব্য ছিল যে মন্তব্য রাজ্যপাল মনে করেছিলেন তার মানহানি হয়েছে। এরপরেই রাজ্যপাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে যে তার মানহানি হয়েছে। আর এই প্রসঙ্গে গতকাল কলকাতা হাইকোর্টের একটা চমকপ্রদ রায় এসেছে, ইন্টারিম রায়। সেই ইন্টারিম রায়ে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাগাম টেনে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছে, কি ছিল অভিযোগ, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সেই বক্তব্য জানিয়ে কার্যত আরো একবার হাইকোর্টে ধাক্কা খেতে হলো গোটা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই সবটাই দেখাবো আজকের পর্বে আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনাদের মনে রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে হঠাৎ করেই রাজভবনে কর্মচারী এক অস্থায়ী মহিলা একটা মারাত্মক শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, যা নিয়ে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে যথেষ্টই সন্দেহ ছিল যে রাজভবনের মধ্যে বসে থাকা একজন ব্যক্তি তেমন কাজ করতে পারেন কিনা। যদিও পুরোটাই তদন্ত সাপেক্ষ, কিন্তু রাজ্যপাল সম্পর্কে পুলিশ কোনো তদন্ত করতে পারে না, পুলিশের সেই এখতিয়ার নেই। তা সত্ত্বেও রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখতিয়ার বহির্ভূতভাবে রাজভবনে বা রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালু করেছিলেন বলে রাজ্যপাল যথেষ্টই রুষ্ট হয়েছিলেন। এবং তারপরে জটিলতা আরো বেড়ে যায়। তৃণমূল কংগ্রেসের দুই বিজয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন তারা দাবি করে বসেন রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে শপথ গ্রহণ তারা নেবেন না। কেন কেন না, তারা নাকি ভয় পাচ্ছে, বিশেষ করে সায়ন্তিকা, তিনি নাকি ভয় পাচ্ছে রাজ্যপালের কুকীর্তির জন্য তিনি ভয় পাচ্ছেন। তিনি রাজভবনে গিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠান নিতে চান না বলে জানিয়ে দিয়েছিলেন এবং তার জানানোর আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত সম্ভবত 26 তারিখে একটা প্রশাসনিক সভা থেকে এমন একটি মন্তব্য করেছিলেন যে মন্তব্য শুনে রাজ্যপালের মনে হয়েছিল তার সম্মানহানি হয়েছিল। কি সেই মন্তব্য, কোন মন্তব্যের জেরে রাজ্যপাল মনে করেছেন তার মানহানি হয়েছে, আজকের পর্বেই আপনাদের শোনাবো। কিন্তু তার আগে শোনাবো কিভাবে কলকাতা হাইকোর্টের ইন্টারিম রায় রাজ্যপালের তরফ থেকেও যেটা এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন এদের 4 জনের মুখে কার্যত একেবারে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে যে কোনো রকমের রাজ্যপাল সম্পর্কে কোনো অসম্মানজনক বক্তব্য রাখা যাবে না, একেবারেই তাদের মুখে লাগাম টেনে দেওয়া হয়েছে। আপনাদের দেখাতে চাইবো যে কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে, ইন্টারিম রায়। সেই রায়টা একেবারেই আপনাদের সামনে আমি দেখাচ্ছি, যেটা গতকাল রাজ্যপাল এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। দেখতেই পাচ্ছেন রাজভবনের তরফ থেকে একেবারেই রায়ের একটা কপি। আসুন সেটা পড়ে শোনাই, তারপরে আপনাদের ইংরেজি থেকে বাংলায় ব্যাখ্যা করে শোনাবো। কি লেখা রয়েছে? The plaintiff, that is the governor, is the constitutional authority. He cannot meet the personal attack being made by the defendants Mamta Banerjee and others against him by taking the benefit of social media platform. The defendants Mamta Banerjee and others had the knowledge that the criminal complaint initiated against the plaintiff is pending before the court of law. আসুন নেক্সট প্যারায় চলে যাই। লেখা রয়েছে, দিস কোর্ট কন্ডেম দ্য স্টেটমেন্ট হ্যাভ বিন মেড ইন এ রেকলেস ম্যানার ইন অর্ডার টু কজ ইনজুরি টু দ্য রেপুটেশন অফ দ্য প্লেন্টিফ, দ্যাট ইজ দ্য গভর্নর। ইফ অ্যাট দিস স্টেজ অ্যান ইন্টারিম অর্ডার ইজ নট গ্রান্টেড, it would give the free handed to the defendant Mamta Banerjee and other to continue making defamatory statements against the plaintiff and continue to tarnish the reputation of plaintiff, and plaintiff will further suffer irreparable loss and injury of his reputation. In this view of the above, defendant Mamta Banerjee and other are restrained
from making any defamatory or incorrect statement against the plaintiff। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে রাজ্যপাল একজন সাংবিধানিক বডি, কোনো সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও চারজন, তাদের নামগুলো আপনাদের বলে দিয়েছি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন এবং কুণাল ঘোষ, এরা কোনোভাবেই রাজ্যপালের বিরুদ্ধে কোনো অবজ্ঞাসূচক অপমানসূচক বক্তব্য রাখতে পারবেন না। এবং কোর্ট মনে করছে যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে এই সমস্ত মন্তব্যগুলো করা হয়েছে তাতে তার রেপুটেশনের ক্ষতি হয়েছে এবং তার রেপুটেশন আহত হয়েছে। এবং কোর্ট মনে করছে যদি ইন্টারিম অর্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওই চারজনের মুখে লাগাম যদি না টেনে দেওয়া যায়, তাহলে সেটা রাজ্যপালের বিরুদ্ধে বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সামিল হয়ে যাবে। সেই কারণেই মুখ্যমন্ত্রী সহ ওই চারজনকে পরিষ্কারভাবে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকমের এই ইনকারেক্ট স্টেটমেন্ট কিংবা অপমানজনক কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে বলে পরিষ্কারভাবে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভাবুন এবার কিরকম মুখটা পুড়ল। একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ল জানেন না, সংবিধান জানেন না, এটা তো হতে পারে না। তাই রাজ্যপালের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই যে ধরনের মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো শুনে আমরা শিউরে উঠে গিয়েছিলাম যে কিভাবে রাজ্যপালের বিরুদ্ধে এইভাবে প্রমাণ ছাড়া মন্তব্য করা যায়। তারপরেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও যে চারজনের নাম বললাম তাদের জন্য একটা যথেষ্টই ধাক্কা। এবার আপনাদের শোনাতে চাইবো যে কোন মন্তব্যের জন্য, মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যের জন্য রাজ্যপাল মনে করেছিলেন তার মানহানি হয়েছে এবং তারপর তিনি মানহানি করেছিলেন। আসুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত গত 26 বা 27 তারিখে প্রশাসনিক সভা থেকে একটি মন্তব্য করেছিলেন যে সায়ন্তিকারা নাকি ভয় পাচ্ছে রাজভবনে গিয়ে শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, কারণ রাজ্যপালের যা কুকীর্তি সামনে এসেছে, এই ধরনের মন্তব্য করেছিলেন। কি এক্স্যাক্টলি মন্তব্য করেছিলেন যার জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনের কড়া শাসনের মধ্যে পড়তে হলো, সেটা আপনাদের শোনাতে চাইবো মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। শুনলেন বন্ধুরা, কোনো প্রমাণ ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একজন দায়িত্বশীল পদের থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান, তার এগেনস্টে এই ধরনের মন্তব্য করেছেন, যদিও কোনো বিষয়ে কোনো কিছু প্রমাণ ছিল না মুখ্যমন্ত্রীর হাতে। তা সত্ত্বেও এই ধরনের মন্তব্য কার্যত রাজ্যপালের একেবারেই সম্মানে আঘাত লেগেছে এবং তার বিরুদ্ধে এই কথাগুলো বলা যাবে না। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইন্টারিম রায়ে সেটা বলে দেওয়া হয়েছে। তবে এই শুনানি চলবে, মূল মামলার শুনানি এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি। এই মূল মামলাটি চলবে, তারপরে কি রায় দেয় কলকাতা হাইকোর্ট, এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আরো কোনো কড়া শাস্তির মুখে পড়তে হয় কিনা, কোনো আর্থিক জরিমানার মুখে পড়তে হয় কিনা, সেগুলো নিশ্চিতভাবে আমরা লক্ষ্য রাখবো। যত যেভাবে শুনানি এগোবে আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তবে আপনাদের দেখাতে চাইবো যে স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটাই কিন্তু তার প্রথম স্টেটমেন্ট ছিল না। আপনারা জানেন, যখন এই লোকসভা নির্বাচন চলছিল তার মধ্যেই হঠাৎ করে এক তরুণী, তিনি অভিযোগ করেন রাজ্যপাল নাকি শ্লীলতাহানি করেছিলেন এবং মারাত্মক একটা অভিযোগ এনেছিলেন সেই তরুণী, যেটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হাতিয়ার করেছিলেন। বিভিন্ন মঞ্চের ওপর থেকে রাজনৈতিক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ঘটনার উল্লেখ করে একেবারেই চরম ভৎসনা করতে থাকেন রাজ্যপালকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতখানি শিওর হলেন কি করে যে ওই অভিযোগকারিনী তিনি যা বলছেন তিনি একেবারে সব সত্যি কথা বলছেন? এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মেনে নিলেন কিভাবে, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং কোনো রকমের প্রমাণ ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করেই এই ধরনের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্যগুলো করছিলেন, সেগুলো কি তার এখতিয়ারের বাইরে কিনা, এই নিয়েও প্রশ্ন উঠছিল। এবং তার পরিণামে আপনারা দেখলেন রাজ্যপাল যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিলেন, মানহানির মামলা করেছিলেন, তার একটা ইন্টারিম রায় চলে আসলো, যে ইন্টারিম রায়ে কার্যত মুখ পুড়ল আমাদের এই রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো 4 জনের। এবং আপনাদের শোনাতে চাইবো যে এইবারে যখন লোকসভা নির্বাচন চলছিল, সেই লোকসভা নির্বাচনের প্রচারের বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যপাল সম্পর্কে বিভিন্ন কটূক্তি করেছিলেন। সেই মন্তব্য কয়েকটি শোনাবো আপনাদের।
আপনারা কেন কথা বলছেন না? যখন মহিলাদের উপর অত্যাচার হয়, সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? শুনলেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যর পর কিন্তু আপনাদের প্রথমেও মন্তব্যটা শোনালাম, তারপরে রাজ্যপাল ডিসাইড করেছিলেন, কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, এবং সবথেকে লজ্জার হচ্ছে পশ্চিমবঙ্গের বোধহয় তিনি সবথেকে প্রথম একজন মুখ্যমন্ত্রী হতে পারেন যার বিরুদ্ধে এই ধরনের ডিফরমেটারি একটা কেস করা হয়েছে, মানহানির মামলা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাও আবার রাজ্যপাল। আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের রাজনীতিতে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা অন্তত আমাদের জানা নেই। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে মানহানির সামিল হয়েছিল সেটা প্রিলিমিনারি অন্তত পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত অস্বস্তিকর যে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি একজন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মানহানি করছেন বলে অন্তত কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে যেটা উঠে এসেছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের মানুষকেও স্বস্তি দেবে না যে আমরা কোন নেতৃত্বের হাতে রয়েছি। এবং এটাই পশ্চিমবঙ্গের মানুষকে আরো একবার ভেবে দেখার সময় এসে গিয়েছে। সময় বিভিন্ন ক্ষেত্র দিয়ে এসেছে, আইন শৃঙ্খলার পরিণতির দিক থেকে শুরু করে চাকরি নেই, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত দিক দিয়ে যেমন অ্যালার্মিং সিচুয়েশন, ঠিক তেমনি আবার অন্য দিক থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি ধাক্কা। এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের মানুষের টনক নড়বে কিনা সেটা সময়ই বলবে। তবে এই ধাক্কা আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে ক্ষতিগ্রস্ত করলো? আর কতগুলো কলকাতা হাইকোর্টের কাছ থেকে ধাক্কা খেলে তবে এই রাজ্য প্রশাসন সঠিকভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে বলে আপনারা মনে করছেন? লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।